হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স। আজকের যে চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা হচ্ছে আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার। তার আগে বলে দিই যে যে নতুন ব্যাচ হয়েছে সেটা ভিডিও ডেসক্রিপশনে বলে দেওয়া হবে, সেখান থেকে কেউ এনরোল হতে পারে। আজকের নতুন চ্যাপ্টার যেটা শুরু হচ্ছে আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার। আলোকে যন্ত্রাদি হয়ে গেছিল না, আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। ব্যতিচার নাম শুনেছিস কোথাও? ব্যতিচার ব্যতিচার হচ্ছে কোথায় ছিল? 11-এ কিছুটা ছিল ব্যতিচার। এই ওয়ার্ডটা 11-এ কিছুটা ছিল। আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার, হঠাৎ করে কেন আলোকে তরঙ্গ বলা হচ্ছে, ঠিক না? হঠাৎ করে কেন আলোকে তরঙ্গ বলা হচ্ছে? এতদিন যে আলো আমরা যে ক্যালকুলেশন করেছিলাম সেখানে কি ছিল? আলো ছিল কি না রেখা হিসেবে, সরল রেখা হিসেবে। যে আমরা কি করেছিলাম, আলোক রশ্মি হিসাবে ধরেছিলাম। ধরে সমস্ত ক্যালকুলেশন আমরা জ্যামিতি, বেশি জ্যামিতি ইউজ হচ্ছিল না, সরল রেখা হিসেবে ধরে বেশি জ্যামিতি হচ্ছিল। তো সেখানে আমরা কি কি পড়েছি? বেসিক্যালি আলোর প্রতিফলন প্রতিসরণ, আলোর প্রতিফলন প্রতিসরণ। আর যেগুলো হয়েছিল বিচ্ছুরণ, সেও তো আলোর প্রতিসরণ থেকেই এসছে। তো মেন দুটো ঘটনা আমরা পড়েছি, আলোর প্রতিসরণ আর প্রতিফলন, ঠিক না? এখন কিছু কিছু ঘটনা আছে যেগুলোকে এক্সপ্লেন করার জন্য আলোকে তরঙ্গ হিসাবে ধরতে হচ্ছে। কি কি ঘটনা সেগুলো আসবো, তার আগে বইতে যে ইন্ট্রোডাকশন আছে সেটা একবার আমি রিডিং পড়ে দিচ্ছি, ভালো করে শুনবি। হ্যাঁ, বইতে যে ইন্ট্রোডাকশন আছে সেটা একবার পড়ে দিচ্ছি, দেখ। আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার, ছায়াপ্রকাশনী বই, পেজ নাম্বার 210। কি বলছে দেখ, আলো শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ হিসাবে বিস্তার লাভ করে। আলোক তরঙ্গ হলো তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টার থেকেই নিয়েছি। এটা হচ্ছে কি না, আলো বলতে কি দৃশ্যমান আলোক রশ্মির কথা বলা হচ্ছে। সেটা ওই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা পার্ট। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানেই তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ মানে কি? তির্যক তরঙ্গ মানে যদি তরঙ্গের গতির অভিমুখ এদিকে হয় তাহলে কণাগুলো কি হবে না, তরঙ্গের গতির অভিমুখের সহিত লম্বভাবে কি হবে, আন্দোলিত হবে। ঠিক আছে, কম্পনটা মানে ভাইব্রেশনটা কি হবে, তরঙ্গের গতির অভিমুখের সহিত লম্বভাবে হবে। দেখ, এই চ্যাপ্টার যেটা হচ্ছে আলোক তরঙ্গ আলোর ব্যতিচার, এখানে তরঙ্গ সম্বন্ধে বেসিক আইডিয়া রাখতে হবে, সঙ্গে কিছু ক্যালকুলেশন। তো এই জন্য আমি কি করব, 11-এর যে তরঙ্গ চ্যাপ্টার ছিল যেটা যেটা এখানে লাগবে তার আগে বেসিক আজকের বলবো, নাহলে ক্যালকুলেশনের ছোট ছোট পার্টে গিয়ে কিন্তু আটকে যাবে। এবার দেখ কি বলছে, এই তরঙ্গের বিশেষত্ব হলো এর তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তার উভয়ই কম। মানে তরঙ্গ দৈর্ঘ্য কোনটাকে বলে, এখান থেকে এতটা, এটা হচ্ছে কি একটা কমপ্লিট তরঙ্গ, এখান থেকে এতটা হচ্ছে একটা কমপ্লিট তরঙ্গ। তো এটা হচ্ছে কি না, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ঠিক আছে, তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে, খুব ক্ষুদ্র হচ্ছে এবং বিস্তারটাও খুব ক্ষুদ্র হচ্ছে। ঠিক আছে, হলে কি হবে না, দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যেসব আলোকীয় ঘটনা দেখি সেসব ঘটনার সঙ্গে জড়িত ছিদ্র, প্রতিবন্ধক, প্রতিফলক তল, প্রতিসরক তল প্রভৃতির আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বহুগুণ বেশি। এটা হচ্ছে কি একটা মানে আপেক্ষিক ভাবে যদি আমি দেখি, যেমন আমি যদি বলি যে এরকম একটা বড় ছিদ্র আছে, তার মধ্যে আলোক তরঙ্গ এরকম করে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু মনে হবে না। এই যে যে রেখাটা আমি যদি অনেক দূর থেকে দেখতে বলি কি রকম লাগবে, সরল রেখাই লাগবে। কিন্তু এই আলোক তরঙ্গ যদি আমি একটা সূচের খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে পাঠাই তাহলে ওটা কি রকম লাগবে? তখন কিন্তু আমি সূচের ছিদ্রের আকারের সাপেক্ষে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা বিস্তারকে নেগলেক্ট করতে পারি না। বোঝা গেল? তার মানে কি, বড় আকারের বস্তু, বড় আকারের ছিদ্র প্রতিবন্ধক হলে সেক্ষেত্রে আমরা আলোকে তরঙ্গ হিসাবে না ধরে সরল রেখা হিসাবে ধরতে পারি, ক্যালকুলেশন যা ছিল সব মিলে যাবে। কিন্তু যখন খুব ছোট্ট ছিদ্র হচ্ছে, কোনো ছোট স্লিট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আলোকে কেবলমাত্র সরল রেখা ধরলে যা হচ্ছে সেটা হবে না, অন্য কোনো ঘটনাও আসবে, সেগুলোকে এক্সপ্লেন করার জন্য আমাদেরকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ধর্ম নিতে হবে। এবার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আছে? 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম বলেছিলাম। দেখ,
4000 অ্যাংস্ট্রমকে ওরকম করেই লিখে রেখেছে। 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। দেখ অ্যাংস্ট্রম মানে কি, আমি এটাকেই লিখছি 4000 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। একে সেন্টিমিটার, বইতে সেন্টিমিটার আছে না, দেখ এটাকে আমি লিখছি 4 × 10⁻7 মিটার। একে করলাম সেন্টিমিটার, 4 × 10⁻7 গুণ 100 সেমি। তাহলে কত হবে 4 × 10⁻5 সেমি। মানে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম মানে কি হবে 4 × 10⁻5 সেমি থেকে 4 × 10⁻5 সেমি থেকে 8 × 10⁻5 সেমি এর মধ্যে থাকছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবার বলছে দেখ, অথচ আলোর গতিপথে যত ছোটই ছিদ্র থাকুক না কেন সাধারণ অর্থে তার ব্যাস কিন্তু 1 মিলিমিটার থেকে কম হয় না। সুতরাং ছিদ্রের ব্যাস 1 মিলিমিটার ধরলেও অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক না? তো এই সব ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখ, পদার্থবিদ্যার আলোচনায় এই ধরনের তুলনামূলক স্থূল ছিদ্র, স্থূল ছিদ্র বলতে কি বড় ছিদ্র, প্রতিবন্ধক, প্রতিফলক বা প্রতিফলক তল বা প্রতিসরক তলের তুলনায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে শূন্য হিসাবে ধরে নেওয়া যেতে পারে। যেখানে বস্তুর আকারটা অনেক বেশি সেক্ষেত্রে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা শূন্য হিসাবে ধরে নিয়ে আলোকে কিরকম ধরবো না সরল রেখা চলছে বলে ধরবো। অন্যদিকে অর্থাৎ এখানে দেখ শূন্য হিসাবে ধরে নেওয়া অর্থাৎ আলোকে তরঙ্গ হিসাবে ধরাই হয় না। দেখা গেল এই একটা বোর্ডে আলো এসে প্রতিফলন হচ্ছে, সেক্ষেত্রে আমি আলোকে সরলরেখা হিসাবেই ধরে নিলে ক্যালকুলেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অন্যদিকে আলোর গতিপথে থাকা কোনো অতি সূক্ষ্ম ছিদ্র বা প্রতিবন্ধকের আকার যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনীয় হয়, মানে খুব ছোট হয়, তবে ওই ছিদ্র বা প্রতিবন্ধকের তুলনায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে তখন কিন্তু আর শূন্য হিসাবে ধরা যায় না, শূন্য হিসাবে ধরা যাবে না। তখন কি হবে, তখন আলোকে তরঙ্গ হিসাবেই ধরতে হবে। এবার আলোক বিজ্ঞান, দেখ এখান থেকে কোশ্চেন কিন্তু কোনো আসবে না, কিন্তু বেসিক আইডিয়া দরকার। প্রথমে দেখ আলোক বিজ্ঞান কি না, পদার্থ বিজ্ঞানের যে শাখায় আলো ঘটনাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আলোক বিজ্ঞানের দুটো পার্ট ছিল, একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা ভৌত আলোক বিজ্ঞান। আমরা এতদিন যেটা পড়েছি সেটা ছিল কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, মানে আলোর প্রতিসরণ, প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, বিচ্ছুরণ, এগুলো সব হচ্ছে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা দেখেছি বেশিরভাগ আমাদের জিওমেট্রি ওখানে কাজ করেছে। এবং দেখ লিখেছে আলোক বিজ্ঞানের এই শাখায় ধরে নেওয়া যায় পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির আকারের তুলনায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য নগণ্য। ঠিক আছে, আমি দাগই দেইনি কিছু, নগণ্য হচ্ছে। ভৌত আলোক বিজ্ঞানে কি হচ্ছে, ভৌত আলোক বিজ্ঞানের এই শাখায় ধরে নেওয়া যায় পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির আকার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সহিত তুলনীয়, মানে তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান হচ্ছে। এই ছিল বেসিক আইডিয়া, মানে আলোক বিজ্ঞানকে কিভাবে দুটো পার্টে ভাগ করেছে, হঠাৎ করে কেন আলোকে তরঙ্গ হিসাবে ধরা হলো সেটা বলা হলো, ঠিক না? বেশ, এবারে আসবো কি যে এই আলোর যে তরঙ্গ ধর্ম, এটা কোন কোন ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে যে লাস্ট দুটো চ্যাপ্টার বাকি আছে সেখানে কি কি পড়া হবে। প্রথম হচ্ছে কি না, 1 নম্বর পড়া হবে কিনা আলোর ব্যতিচার। ঠিক আছে, আলোর ব্যতিচার আছে, তবু আমি লিখছি এখানে ব্যতিচার পড়া হবে। এবং সেই ব্যতিচারের হচ্ছে কি করব না, ব্যতিচারের প্রয়োগ হিসাবে আমি পড়বো কিনা YDAC, মানে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা মানে পরীক্ষা হবে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, সেখান থেকে আমরা ওই ব্যতিচারকে অ্যাপ্লিকেশন করে করা হবে। দেন কি আসবে, তারপরে আসবে কিনা আলোর অপবর্তন, অপ অপবর্তন, ঠিক আছে, ডিফ্রাকশন যাকে বলে, অপবর্তন খুব ভালো করে শুনবি, কেন কি এখানে 3D রও ব্যাপার আছে একটু। অপবর্তন, দেন আসবে কি না সমাবর্তন। অপবর্তন ইংরেজি হচ্ছে কি ডিফ্রাকশন, আর সমাবর্তন হচ্ছে পোলারাইজেশন। এবং লাস্ট আসবে কি না যে সমস্ত আলোকের যন্ত্র আমরা পড়েছি তাদের বিশ্লেষণী ক্ষমতা। ঠিক আছে, বিশ্লেষণী ক্ষমতা মানে রিজলভিং পাওয়ার যাকে বলছি। ঠিক আছে, বিশ্লেষণী ক্ষমতা, এইগুলো পড়া হবে। প্রথমে দেখ আমি কিছু ঘটনা তোদেরকে বলছি, যেমন তোরা দেখেছিস যে আলো যদি সরল রেখায় হয় তাহলে
ধরো এই সরলরেখা যাচ্ছে, এখানে যদি কোনো বাধা পড়ে যায় তাহলে কি হবে? এখানে বাধা পেয়ে যাবে, তার মানে ছায়া পড়বে ব্যাক সাইডে। তো হিসাব অনুযায়ী কি হওয়া উচিত, এখান থেকে ধরো দুটো আলোক রশ্মি, ধরো একটাই আলোক রশ্মি এখান থেকে যাচ্ছে তাহলে সোজা চলে যাবে, আর একটা আলোক রশ্মিও ধরে যাচ্ছে তাহলে এরকম করে সোজা যাওয়া উচিত, কেবলমাত্র এখানে এসে আলো পড়া উচিত। কিন্তু আমরা দেখি কি আলো কিন্তু এরকম করে ছড়িয়ে যাবে এই জায়গাটাতে, মানে এতটা জায়গায় আলো এসে পড়বে। তোরা দেখেছিস ধরো ঘরের মধ্যে আলো জ্বালা হয়েছে এবং ঘরের ওপরে যে ছোট ছিদ্র থাকে ঘুলঘুলি যেটাকে বলি, ওই সাইডে লাইট জ্বালা আছে আর এই এই ঘরটা পুরো অন্ধকার। তো কি হয়, ওখান থেকে যে আলো আসছে দেখা যায় কোনো বাল্ব বাল্ব কিন্তু এই কোণায় জ্বালা আছে, কিন্তু ওই দিকের যে ছোট্ট ছিদ্র থেকে আলো বেরোচ্ছে এবং পরের যে ওই দিকের যে ঘরটা পুরো অন্ধকার, ওখান থেকে কিন্তু ওই যে যে ছিদ্রর মানে চারদিকে কিন্তু অল্প হলেও আলো থাকে। তার মানে কি, যদি সরলরেখা আলো যেত তাহলে তো এরকম করে যেত, গিয়ে যেটা সোজা বেরোনোর বেরোতো, তাহলে ব্যাক মানে ওর যে চারদিকে এই অল্প আলো আসার কথা ছিল না, ক্লিয়ার একটা ছায়া হওয়া উচিত ছিল, ডার্কনেস একটা থাকা উচিত ছিল। তো এখানে দেখি যে ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে আলো যখন যাচ্ছে তখন কি হচ্ছে, আলো কিন্তু এই যে ছিদ্র পথের যে মানে প্রান্ত বা কিনারা, সেখান থেকে দেখ আলো কিন্তু বেঁকে গেছে। সরল রেখা হলে তো বাঁকা উচিত ছিল না, বেঁকে গেছে মানে এর এই ঘটনা কিন্তু সরল রেখা দিয়ে বোঝানো যাবে না, কেবলমাত্র তরঙ্গ হলেই পরে তবে বেঁকে যাবে। এই ঘটনাটা হচ্ছে কি অপবর্তন, ঠিক না, অপবর্তন। আচ্ছা, সেকেন্ড আরেকটা ঘটনা কি, দেখা গেল আমি এইখানে একটা ছোট্ট আলোক উৎস নিয়েছি, এখান থেকে আলোক নির্গত হচ্ছে, আর এখানে আরো একটা ছোট ছিদ্র নিয়েছি, এখান থেকে আলোক উৎস নির্গত হচ্ছে। তো দেখ যখন একটাই ছিদ্র ছিল তখন দেখা গেল পুরো স্ক্রিনে আলো পড়ছে এরকম করে। যখন দুটো ছিদ্র হয়ে যাচ্ছে তখন ইন্টারেস্টিং ব্যাপার কি হচ্ছে, দুটো ছিদ্র যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে এই স্ক্রিনের কোথাও অন্ধকার কোথাও লাইট, আবার কোথাও অন্ধকার কোথাও লাইট, মানে ডার্ক লাইট এরকম থাকছে। বোঝা গেল? তবে এটা শুনতে একটু অদ্ভুত লাগছে যে একটা যদি আলোক উৎস মানে বাল্ব আমি যদি ধরি তাহলে সেক্ষেত্রে পুরোটা আলো হচ্ছে, আবার দুটো যদি থাকে সাইড বাই সাইড তাহলে কিছুটা জায়গা আলো কিছুটা জায়গা অন্ধকার, কিছুটা জায়গা আলো কিছুটা জায়গা অন্ধকার। তার মানে এখানে দুটো আলোক তরঙ্গের উপরিপাত হচ্ছে এবং রেজাল্টেন্ট যেটা হচ্ছে সেখানে কোথাও তীব্রতা বেশি কোথাও কম। উজ্জ্বল মানে কি তীব্রতা বেশি, অন্ধকার মানে তীব্রতা কম, কোথাও তীব্রতা বেশি কোথাও তীব্রতা কম। এই ঘটনাটা হচ্ছে কি আলোর ব্যতিচার। ব্যতিচার মানে কি, সোজা কথায় দুটো তরঙ্গ, সে আলোক তরঙ্গ হতে পারে শব্দ তরঙ্গ হতে পারে, দুটো তরঙ্গ যখন পরস্পরের উপরে উপরিব্যাতিত হচ্ছে তখন তার প্রাবল্য কোথাও বেশি কোথাও কম, কোথাও বেশি কোথাও কম, তাই না? তো সেটা হচ্ছে কি ব্যতিচার। তাহলে আমি বেসিক বলছি, ব্যতিচার এটা হলো অপবর্তন মানে কি, ওই ছিদ্র পথে যাওয়ার সময় কি হচ্ছে বেঁকে যাচ্ছে। সমবর্তন কি হচ্ছে, একটা কেলাস হবে টুরমেলিন কেলাস, ধরো কোনো আলো আসছে, সেই কেলাসটাকে যদি আমি একটু ঘোরাই দেখা যাবে একটা পজিশনে বেশি আলো আসছে একটা পজিশনে একদমই আলো আসছে না, এরকম। তো ওখান থেকে আমরা বুঝতে পারবো কি যে আলো একটা তির্যক তরঙ্গ। তির্যক আলো যে তরঙ্গ তো বোঝা গেছে, কিন্তু কি ধরনের তরঙ্গ, তরঙ্গ তো দুই প্রকার, একটা তির্যক তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সমবর্তন থেকে আমরা বুঝতে পারবো কি তির্যক তরঙ্গ, দেন আসবে বিশ্লেষণী ক্ষমতা। এটা হচ্ছে চ্যাপ্টারের ওভারভিউ। এবারে আমরা কি করব যে তরঙ্গ সম্বন্ধে কিছু জিনিস আগে জানবো, ঠিক না, তরঙ্গ সম্বন্ধে কিছু জিনিস আমরা জানবো। তার আগে বলছি যে আলো একটা কি ধরনের তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি কি থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে চুম্বক ক্ষেত্র থাকবে। এই প্রসঙ্গে বলে দিচ্ছি, তাহলে আমি লিখছি আলো, আলো হচ্ছে কি না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, লেখা শুরু করবি, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার যার তড়িৎ ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার লিখবো কি না আলোক ভেক্টর। আলোক ভেক্টর নাম শুনেছিস, আগে বলেছিলাম লাইট ভেক্টর কি ছিল, লাইট ভেক্টর কি ছিল বলেছিলাম কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে। লাইট ভেক্টর ছিল কি যে যে এই যে তড়িৎ
ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আছে, তার মধ্যে যত আলোকীয় ঘটনা হচ্ছে, মানে আমরা কোনো জিনিসকে যে দেখতে পাচ্ছি, আমাদের চোখে যে সেন্স আসছে মানে দেখার জন্য, সেটা তড়িৎ ক্ষেত্র ভেক্টরের জন্য। ঠিক আছে, তাহলে কি লিখবো, যে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, বা আমরা দেখি কোনটা, দৃশ্যমান আলো, তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ না লিখে লিখছি যে আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি, যার তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি চোখের রেটিনাতে, চোখের রেটিনাতে দর্শন অনুভূতি জাগায়, তাই তাই তড়িৎ ক্ষেত্র ভেক্টরটিকে, তাই তড়িৎ ক্ষেত্র ভেক্টরটিকে আলোক ভেক্টর বলে। তাই তড়িৎ ক্ষেত্র ভেক্টরটিকে কি বলে, আলোক ভেক্টর বলে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টরটিকে আলোক ভেক্টর বলছে। ঠিক আছে, এবারে দেখ, যেহেতু আলো একটা তরঙ্গ হচ্ছে, তো তরঙ্গের কয়েকটা জিনিস, যেটা হচ্ছে কি একটা তরঙ্গকে বোঝানোর জন্য মাস্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি তিনটে জিনিস একটা তরঙ্গকে বোঝানোর জন্য আমাদেরকে বলতে হচ্ছে। সেগুলো হচ্ছে কি, এক মিনিট, যে কোনো একটা তরঙ্গ বোঝার জন্য তিনটে জিনিস জানতে হবে। এক নম্বর লেখ কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি লিখবি এখানে, তরঙ্গ বলে লিখছি। তরঙ্গের তিনটি জিনিস আমরা দেখছি, এক হচ্ছে কি কম্পাঙ্ক, দুই হচ্ছে কি না বিস্তার, তিন হচ্ছে কি না বেগ। এই তিনটি জিনিস যদি আপাতত জেনে যাই, তাহলে কিন্তু পুরো তরঙ্গ সম্বন্ধে আইডিয়া করা যাবে। কম্পাঙ্ক কি, কম্পাঙ্কের আমি ছোট লিখছি সংজ্ঞা হিসেবে। কম্পাঙ্ক কি ছিল, যে কম্পাঙ্ক এরকম করে লিখি, এক কম্পাঙ্ক হচ্ছে কি, যে একক সময়ে পূর্ণ দোলনের সংখ্যা, তাই না, এক সেকেন্ডে কটা পূর্ণ দোলন হচ্ছে, একক সময়ে পূর্ণ দোলনের সংখ্যা, একক সময় পূর্ণ দোলনের সংখ্যা। এগুলো পরীক্ষায় দেবে না কোনোদিনই, যে কম্পাঙ্ক কাকে বলে। ঠিক আছে, একক সময় পূর্ণ দোলনের সংখ্যা, কম্পাঙ্ককে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম, এন দিয়ে, এন বা নিউ দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে, এন বা নিউ, একক সময় পূর্ণ দোলনের সংখ্যা। সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো কি, যে এই যে কম্পাঙ্ক, কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে না, তার উৎসের উপরে নির্ভর করে। যে কোনো তরঙ্গের, ঠিক আছে, তরঙ্গের কম্পাঙ্ক কার উপর ডিপেন্ড করবে, উৎসের উপরে। কম্পাঙ্ক উৎসের উপর নির্ভরশীল। আমরা হচ্ছে আলোর প্রতিসরণ চ্যাপ্টারে বলেওছিলাম, যে কোনো বাল্ব থেকে আসা আলোক রশ্মি, তার যে কম্পাঙ্ক, সেটা বাল্বের যে কণা আছে মানে পরমাণু বা অণু, তার যে কম্পন হচ্ছে, সেই কম্পন এর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। ওই আলো বায়ুর মধ্য দিয়ে যাক, বা জলের মধ্য দিয়ে যাক, বা যে মাধ্যমের মধ্য দিয়ে যাক না কেন, ওর কম্পাঙ্ক কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে কি একক সময়ে পূর্ণ দোলনের সংখ্যা, যেটা কিন্তু তরঙ্গের কম্পাঙ্ক উৎসের উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নয়, মাধ্যমের উপরে নয়, মাধ্যমের উপর নির্ভরশীল নয়। কেন লিখছি, কেন কি এর উপরে আসবে একটু পরে প্রমাণ। ঠিক আছে, মাধ্যমের উপর নির্ভরশীল নয়, তরঙ্গের কম্পাঙ্ক উৎসের উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল নয়। একটা বাল্ব থেকে আগত আলোক রশ্মি কেবলমাত্র
তার কম্পাঙ্কের উপর নির্ভর করছে। যেমন আমি যদি বলি এরকম একটা এইখানটায় একটা দেওয়ালে আমি দড়ি বেঁধে এখান থেকে ধরে এরকম ঝটকা দিচ্ছি, তো আমি হাত যেই হিসাবে 1 সেকেন্ডে 10 বার করব, তো সুতোতে হচ্ছে কি 10 কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ সৃষ্টি হবে। 1 সেকেন্ডে যদি 15 বার করি তাহলে 15 হবে। তার মানে আমি এই হাত হচ্ছে এই তরঙ্গের উৎস, এটা যত কম্পন হবে সেই অনুযায়ী তরঙ্গের কম্পাঙ্ক হবে। এটা হলো কি, তাহলে কম্পাঙ্ক হলো, কম্পাঙ্কের একক কি হয়, হার্জ। ঠিক আছে, কম্পাঙ্ককে আমরা নিউ বলছি। আচ্ছা, কম্পাঙ্ক সমান ছিল না 1/t, টি মানে হচ্ছে পর্যায়কাল। 2, কম্পাঙ্কের পরে কি আছে, বিস্তার। কম্পাঙ্ক নিয়ে অনেকে ছিল আগে থেকে কনফার্ম ছিল, কেন আগে পড়া হয়েছিল। বিস্তার কি, বিস্তার হচ্ছে অ্যামপ্লিটিউড। বিস্তার মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, যাকে বলছি এ। অ্যাকচুয়ালি বিস্তার কি হচ্ছে, ধরো এই যে তরঙ্গ একটা আঁকছি আমি, এর মিন পজিশন থেকে এ ম্যাক্সিমাম কতটা যাচ্ছে, ঠিক আছে। সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ হচ্ছে কি বিস্তার। তাহলে সাম্যাবস্থান হতে সর্বোচ্চ সরণ, তাকে আমরা কি বলছি, বিস্তার। এর কথা হলো এই বিস্তার কার উপরে নির্ভর করবে, এই বিস্তার উৎসের উপরে নির্ভর করবে, নাকি এই বিস্তার হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করবে, সেটা কিভাবে বলবো। বিস্তার কার উপরে নির্ভর করবে, বিস্তার প্রথমে লিখবো কি, যে বিস্তার এটাও কিন্তু উৎসের উপর নির্ভরশীল। দেখ, আমি দড়িকে, এই যে দড়িটা আমি ছিল ওখানটায়, তাকে যত উপরে করব, ঠিক আছে, আমি প্রথমে কি করেছি, অল্প, তাহলে বিস্তার অল্প হচ্ছে। যদি বেশি করি তাহলে কি হবে, বিস্তার বেশি হবে। তাহলে মাধ্যমের উপর নির্ভরশীল, সরি উৎসের উপর নির্ভরশীল। বিস্তার হচ্ছে উৎসের উপর নির্ভরশীল, উৎসের উপর নির্ভরশীল। এইবারে ভাব, একটা দড়ি ছিল, একটা দড়ি ছিল, দুটো দড়ি নিয়েছি আমি, দুজনকেই 10 সেমি করে উপর নিচে দিয়েছি, দুজনকেই। কিন্তু একটা সুতো ছিল বেশ ভারী, আর একটা সুতো ছিল হালকা মোটামুটি। তাহলে বল, একটা হালকা সুতাকে এরকম 10 ঝাঁকুনি দেওয়ার পরে সে যতটা বিস্তার সমানভাবে ধরে রাখবে, এটা ভারী ছিল, করতে পারবে না। তার মানে এখানে মাধ্যমের উপরও ডিপেন্ড করছে। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে কি শক্তি ক্ষয়কারী মাধ্যম, ঠিক আছে, ডিসিপেটিভ বলে, আর একটা হচ্ছে নন ডিসিপেটিভ। তো এখানে আমরা লিখবো কি, যে যে মাধ্যমের উপরে নির্ভরশীল, ঠিক আছে, মাধ্যমের উপরেও নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল হচ্ছে যখন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে তখন কিন্তু বিস্তার কম বেশি হচ্ছে, কম হচ্ছে, বেশি তো হবে না কোনোদিনই, কম হয়ে যেতে পারে, সমানও রাখতে পারে, ঠিক আছে। তো দেখ, মিডিয়াম 2 প্রকার এখানে। যদি দেখ আমি বলি যে এখান থেকে একটা মাধ্যমের বিস্তার সবসময় ঠিক আছে, তোরা পড়েছিস যে একটা ড্যাম্পড অসিলেশন হতো না, ঠিক আছে, অবমন্দিত কম্পন, ঠিক আছে। এটা একটা, আর একটাতে কি হয়েছে না, বিস্তার আমি প্রথমে 10 দিয়েছি, বাট পরে না আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ডিসিপেটিভ, ঠিক আছে, ডিসিপেটিভ মিডিয়াম, ঠিক আছে, ইংরেজি লেখ, বাংলা পড়বেই না। আর এটা হচ্ছে কি নন ডিসিপেটিভ মিডিয়াম। নন ডিসিপেটিভ মানে কি, শক্তি ক্ষয় করছে না, মানে যা বিস্তার ছিল সবসময় কন্টিনিউয়াস ওটা চলছে, যা বিস্তার ছিল সবসময় ওটাই চলছে, মানে হচ্ছে ওটা নন ডিসিপেটিভ, মানে শক্তি ওখানে কোনো ক্ষয় হচ্ছে না, অসিলেশন। আর একটাতে কি হচ্ছে, আস্তে আস্তে কি করছে, ওকে অবমন্দিত করে দিচ্ছে, মানে ড্যাম্পড করে দিচ্ছে, যেতে দিচ্ছে না। কম্পাঙ্ক কেবলমাত্র উৎসের উপর নির্ভর করছে, বিস্তার উৎসের উপর নির্ভর করছে, সঙ্গে মাধ্যমের উপর নির্ভর করছে। বেশ, এরপরে আসবো কি, বেগ। বেগ কিন্তু উৎসের উপর নির্ভর করবে না, বেগ মাধ্যমের উপরে নির্ভর করবে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। বেগ 3 নম্বরে, বেগ কি হচ্ছে, বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে।
অনেক রকমের তরঙ্গের ফর্মুলা ছিল, যেমন সুতোর মধ্য দিয়ে যে তরঙ্গ যাচ্ছে তার বেগ হলো শব্দের বেগ, মানে শব্দ তরঙ্গের বেগ, অথবা আমাদের এখন আপাতত আমরা যেটা পড়েছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে আমরা পড়েছি। তো বেগ হচ্ছে কি 3, বেগ বেগ কি হচ্ছে তরঙ্গ যে বেগে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। তো বেগের আমি একটু ক্যালকুলেশন কি রকম করে দিচ্ছি, যেটা তোরা জানিসও, একটা তরঙ্গ তার পূর্ণ তরঙ্গ হলে কতটা যাচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই পূর্ণ তরঙ্গ একটা যেতে সময় কত লাগবে, সময়কাল বা পর্যায়কাল কত হবে, পর্যায়কাল লিখছি, পর্যায়কাল টি, পর্যায়কাল হচ্ছে টি। তাহলে বল বেগ কি হবে, বেগ ভি, ভি সমান কত দূরত্ব গেছে ল্যামডা, কত সময় টি, ওই জন্য লেখা হয় ভি সমান 1/t, মানে কি হচ্ছে কম্পাঙ্ক, ভি সমান এন ল্যামডা, এটা তোরা জানিস, ভি সমান এন ল্যামডা। তাহলে বল কম্পাঙ্ক কিন্তু মাধ্যমের উপর নির্ভর করছে না, কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করছে না, বেগ মাধ্যমের উপর নির্ভর করছে, সেই সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমের উপরে নির্ভর করছে, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দুজনেই মাধ্যমের উপর নির্ভর করছে, ঠিক না? এইবারে দেখ, এই যে বেগ বলেছি, বেগ কিভাবে মাধ্যমের উপর নির্ভর করছে, আমি যদি বলি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বেগের ফর্মুলা ছিল সি সমান কি ছিল, সি সমান সরি ভি সমান কি ছিল, কোন ভি সমান সি বাই রুট ওভার মিউ ইন্টু এপসাইলন, মিউ ইন্টু এপসাইলন, এই তো ছিল তো নাকি, মিউ ইন্টু এপসাইলন ছিল, এটা ভি সমান সি বাই রুট ওভার এটা ছিল। এবং আমরা আরো একটা পড়েছিলাম যে কারোর হচ্ছে প্রতিসরাঙ্কের ফর্মুলা যেটা ছিল, প্রতিসরাঙ্ক, এটা ছিল তড়িৎচুম্বকীয় তরঙ্গে, পড়েছিলিস? হ্যাঁ, শূন্য মাধ্যমে যখন বেগ হবে তখন কত হয়ে যাবে, শূন্য মাধ্যমে কত হয়ে যাবে, শূন্য মাধ্যমের বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা কত আসবে এখানে, দেখ একবার আমি এরকম করছি, প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, এটা প্রতিসরাঙ্ক, এখানে মিউ মানে কি হচ্ছে প্রতিসরাঙ্ক, হ্যাঁ প্রতিসরাঙ্ক ছিল, বেশ। এবারে এই যে প্রতিসরাঙ্ক ছিল, সেই প্রতিসরাঙ্ককে আমরা দেখ এখানে থেকে লিখছি ভি সমান, এখানে মিউ না, প্রতিসরাঙ্ককে এন লিখি, কেন কি দুটো মিউ হয়ে যাচ্ছে, প্রতিসরাঙ্ককে আমি এন লিখলাম, এন সমান সি বাই ভি, ঠিকঠাক আছে, এন সমান সি বাই ভি, শূন্য মাধ্যম থেকে আলো আসছে ভি মাধ্যমে, সি বাই ভি, এন সমান সি বাই ভি, ওকে। আচ্ছা, এখানে তাহলে ভি সমান কত আসছে, ভি সমান, চলো এক মিনিট, এরপরে দেখ কি করছি, সি সমান কত ছিল 1/√ওভার মিউ নট এপসাইলন নট, এটা ছিল না, আর ভি সমান কত ছিল 1/√ওভার মিউ এপসাইলন, আচ্ছা এখানে সি হবে না, 1/, হবে 1/, হবে, ঠিক তো, হ্যাঁ এবার ঠিক আছে। তো কোনো মাধ্যম হলে তাহলে সেখানে তার বেগ হচ্ছে কত, মিউ ইন্টু এপসাইলন, আর শূন্য মাধ্যম হলে কত হবে, 1/√ওভার মিউ নট এপসাইলন নট। তো প্রতিসরাঙ্ক এখানে কি আসবে, প্রতিসরাঙ্ক করার জন্য কি করব, সি বাই ভি করে ফেল, সি বাই ভি, তাহলে কি বললাম, কোন মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হচ্ছে 1/√ওভার মিউ এপসাইলন, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হচ্ছে 1/√ওভার মিউ নট এপসাইলন নট, মানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। দেন এবার আমি কি বলছি, যে প্রতিসরাঙ্ক কি ছিল, ধরো শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি হচ্ছে কি না ভি, এই বেগ সম্পন্ন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এখানে প্রতিসরাঙ্ক কি হবে না, এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। এবারে মানটা বসাচ্ছি, দেখ এন প্রতিসরাঙ্ককে এখানে এন লিখেছি, কেন কি অলরেডি মিউ আছে এইখানে, এই কারণে। আচ্ছা তাহলে বল এন সমান সি বাই ভি, মানটা বসিয়ে দে, কত হচ্ছে দেখ, এন সমান সি বাই ভি, এখান থেকে বসাচ্ছি এন সমান, এখানে লিখে দিচ্ছি প্রতিসরাঙ্ক এন সমান প্রতিসরাঙ্ক
ব্র্যাকেটে এন সমান সি বাই ভি। সি এর মান কত হচ্ছে 1/√ওভার মিউ নট এপসাইলন নট বাই ভি এর মান কত হচ্ছে √ওভার মিউ ইন্টু এপসাইলন। ওকে, ঠিকঠাক আছে। উপরে যাবে মিউ আর এপসাইলন আর নিচে আসবে মিউ নট এপসাইলন নট। তাহলে কত হচ্ছে প্রতিসরাঙ্ক এন সমান √ওভার মিউ ইন্টু এপসাইলন √ওভার মিউ নট এপসাইলন নট। √ওভার পুরোটা রুট নিচ্ছি, বল মিউ, এটা পড়েছিলিস মিউ আর সমান মিউ বাই মিউ নট, ঠিক না, মিউ বাই মিউ নট। আর এপসাইলন আর সমান কি ছিল, এপসাইলন আর ছিল কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে আমি ওখান থেকে মিউ কে কি লিখতে পারি, মিউ কে লিখতে পারি মিউ নট মিউ আর। আর এপসাইলন কে কি লিখতে পারি, এপসাইলন নট এপসাইলন আর। ঠিকঠাক আছে কিনা বল। নিচে কত হচ্ছে মিউ নট এপসাইলন নট, মিউ নট মিউ নট এপসাইলন নট কেটে যাচ্ছে। তাহলে হয়ে যাবে কি প্রতিসরাঙ্ক সমান √ওভার মিউ আর এপসাইলন আর। মানে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা এখান থেকেও আসতে পারি। প্রতিসরাঙ্কের একটা ফর্মুলা যেমন সি বাই ভি হচ্ছে তেমন এটাই হচ্ছে, হ্যাঁ কি না। হ্যাঁ, প্রতিসরাঙ্কের ফর্মুলা কি হচ্ছে √ওভার মিউ আর এপসাইলন আর। এখন কথা হচ্ছে যে আমরা যে আলোর গতিবেগ দেখিয়েছি মাধ্যমের উপর ডিপেন্ড করছে না, করছে। কোন মাধ্যমের যে বেগ, কোন মাধ্যমে যে আলোর গতিবেগ তার তড়িৎ ভেদ্যতা চুম্বক ভেদ্যতার উপর নির্ভর করছে। তাহলে বেগ কিসের উপর নির্ভর করছে, মাধ্যমের উপর নির্ভরশীল। সাইডে লিখে দিই, এখানে আর সেটা মুছে দিয়েছি, সাইডে লিখে দিই যে বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। বেগ হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। সুসংগত আলোক উৎস কোথায় আছে এখানে, হয়েছে ক্লিয়ার। এ পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে, ডাউট আছে? তাহলে একটা তরঙ্গ বোঝার জন্য কি কি জানতে হচ্ছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, তারপর হচ্ছে বিস্তার আর হচ্ছে বেগ। এবারে এই চ্যাপ্টারে আমরা যখন ব্যতিচারের ক্যালকুলেশন করব তার আগে আমরা যে আলোক উৎসগুলো নিচ্ছি, এমনিতে আমাদের যে এখানে যে বাল্ব জ্বলছে, সাধারণ যে আলোক উৎস, ঠিক আছে, বাল্ব জ্বলছে বলেছে, সঙ্গে সঙ্গে বাল্ব জ্বলেও গেছে। দেখ এখান থেকে যে আলোক রশ্মি আসছে এর মধ্যে না অনেক কম্পাঙ্ক আছে। মানে এটা একবর্ণী আলোক রশ্মি তো নয়, কেন কি সাদা আলো, অনেকগুলো বর্ণ আছে। আমরা যে ব্যতিচার যে ঘটনাগুলো দেখব বা পরীক্ষা করব সেখানে আমরা কিন্তু নেব কি একবর্ণী আলোক উৎস। অনেকগুলো বর্ণ নিলে কি হবে, ব্যতিচার তো হবে কিন্তু ক্লিয়ার আমি ব্যতিচার ঝালর মানে ফ্রিঞ্জ পাবো না, মানে আলো অন্ধকার। আমি নেব তো নীল আলো নিচ্ছি, সবার কম্পাঙ্ক সেম এবং দুটো উৎস কিন্তু সেম হতে হবে। মানে এখানে আসবে কি যে ওই যে বলছিলাম যে দুটো স্লিট, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা বলছিলাম ওয়াইডিএসি, ওখানে যে দুটো ছিদ্র নেওয়া হবে সেই দুটো ছিদ্রকে কি হতে হবে, ছিদ্র মানে ওখানে আলোক উৎস, এই আলোক উৎসকে কি হতে হবে, সুসংগত আলোক উৎস। কিরকম আলোক উৎস, সুসংগত আলোক উৎস। মানে কি দেখ একটা কথা যদি একটু মনে করে দেখিস, ব্যতিচার, ওখানে ব্যতিচার যে হচ্ছিল মানে ব্যতিচার মূল কথা কি যে প্রাবল্য কোন জায়গায় কম কোন জায়গায় বেশি। দেখা গেল আমি বোঝাচ্ছি, দেখ এখানে ধরো এটা ছিল স্ক্রিন, আগে কি হচ্ছে সেটা পরে ক্যালকুলেশন আসবে, ভালো করে শোন। একটা আলোক তরঙ্গ এখানে এসে পড়েছে এই স্লিট থেকে, আরেকটা আলোক তরঙ্গ এই স্লিট থেকে এসে পড়েছে। ক্লিয়ার, ভালো করে শোন, দুটো আলোক তরঙ্গ। এবারে ধরো আমি বললাম যে এখানে এই যে দুটো আলোক তরঙ্গ এসে পড়েছে তাদের দশা পার্থক্য, তাদের পথ পার্থক্য, অবশ্যই পথ পার্থক্য তো আছে, এ যতটা পথ গেছে এ ততটা পথ যায়নি, সমান সমান, এখানে কম বেশি আছে, তো সেই অনুযায়ী দশা পার্থক্য হবে।
দশা পার্থক্য অনুযায়ী দুটো তরঙ্গ যখন ওভারল্যাপ করবে কম হবে কি বেশি হবে সে ক্যালকুলেশন করে দেখা যাবে। এবারে ধরো আমি বললাম যে এই মুহূর্তে এখানে না ডার্ক, মানে কোনো আলো নেই। এবার সময়ের সাথে সাথে যদি এই দুটো তরঙ্গের দশা পার্থক্য চেঞ্জ হয়ে যায় তাহলে একটু সময় পরে এখানে কি হয়ে যাবে, আলো হয়ে যাবে। তার মানে এই দুটো তরঙ্গকে কি হতে হবে, এই দুটো তরঙ্গকে হতে হবে কি একবর্ণী। এই দুটো আলোকউৎসকে কি হতে হবে, একবর্ণী। আর কি হতে হবে, একই কম্পাঙ্ক বিশিষ্ট, এবং সময়ের সাথে সাথে এদের যেন দশা পার্থক্য ঠিক থাকে। তাহলে কটা কথা হলো, এইগুলোকে একসঙ্গে নিয়ে আমরা কি করব, সুসংগত আলোকউৎসের সংজ্ঞা বানাবো। তাহলে দুটো একবর্ণী আলোকউৎস যাদের কম্পাঙ্ক সেম, তাদের যদি তাদের মধ্যে দশা পার্থক্য যদি সময়ের সাথে সাথে ধ্রুবক থাকে তাহলে ওই দুটো উৎসকে আমরা কি বলবো, সুসংগত আলোকউৎস। আমরা যে ক্যালকুলেশন যাবে সমস্ত জায়গাতে সুসংগত আলোকউৎসকে নিয়েই ক্যালকুলেশন করব। তার মানে এই নয় যে সুসংগত আলোকউৎস না হলে ব্যতিচার হবে না, হবে কিন্তু ক্লিয়ার আসবে না, সে জটিল ক্যালকুলেশন আসবে। আমাদের ক্ষেত্রে সিম্পল এটাই। তাহলে সুসংগত আলোকউৎসের হেডিং লেখ, সুসংগত আলোকউৎসের হেডিং, সুসংগত আলোকউৎসের হেডিং। লেখ, দুটি আলোকউৎস থেকে নির্গত আলো, দুটি আলোকউৎস থেকে নির্গত আলো, দুটি আলোকউৎস থেকে নির্গত আলো দুটি আলোকউৎস থেকে নির্গত আলো যদি একবর্ণী একই কম্পাঙ্ক বিশিষ্ট হয়, একবর্ণী এবং একই কম্পাঙ্ক বিশিষ্ট হয়, এবং সময়ের সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে দশা পার্থক্য এবং সময়ের সাপেক্ষে দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকে, সময়ের সাপেক্ষে দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকে, সময়ের সাপেক্ষে দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকে, তবে ওই দুটি আলোক উৎসকে সুসংগত উৎস বলে, তবে ওই দুটি আলোক উৎসকে সুসংগত আলোক উৎস বলে, ওই দুটি আলোক উৎসকে সুসংগত আলোক উৎস বলে। এবারে এই সংজ্ঞা পড়ে নেওয়ার পর অনেকের মনে হবে তাহলে দুটো একই রকমের বাল্ব সুসংগত হতে পারে না, দুটো একই রকমের বাল্ব কোনোদিন সুসংগত, একই রকমের বাল্ব হলে কি হবে, ওর প্রত্যেকটা কণা প্রত্যেকটা যে পরমাণু আছে তা সেখান থেকে যে আলোক রশ্মি নির্গত হচ্ছে এর প্রত্যেকটা সেম হবে না কোনোদিন, এখানে অনেক আছে, এই বাল্ব থেকেও অনেক আলোক রশ্মি নির্গত হচ্ছে, এখান থেকেও অনেক আলোক রশ্মি নির্গত হচ্ছে। তো এটা হচ্ছে কি 216 পেজে আছি আমি, 216 পেজে আছি। অ্যাকচুয়ালি 216 পেজে তোদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি স্থায়ী ব্যতিচারের শর্তাবলী। অ্যাকচুয়ালি স্থায়ী ব্যতিচার মানে কি বলছি দেখ, আমি যে যে ছবিটা এঁকে রেখেছি না এখানে, আমি বলছি যে এখানে দুটো আলোক উৎস নেওয়া হয়েছে, পর্দাতে কোথাও আলো কোথাও অন্ধকার, কোথাও আলো কোথাও অন্ধকার হয়েছে। স্থায়ী ব্যতিচার মানে কি বোঝায়, স্থায়ী ব্যতিচার মানে যেখানে আলো তো সেখানে আলোই আছে সবসময়, যেখানে অন্ধকার তো সেখানে অন্ধকারই আছে সবসময়, যে এমনটা নয় যে এখন যেখানে আলো দেখতে পাচ্ছি কিছু সময় পরে সেখানে অন্ধকার হয়ে যাচ্ছে, ওটা স্থায়ী ব্যতিচার নয়। এই স্থায়ী ব্যতিচার হওয়ার একটা শর্ত হচ্ছে কি প্রথম আলোক উৎস দুটোকে সুসংগত উৎস হতে হবে, আর বাকি কন্ডিশন আছে, এই জন্য সুসংগত আলোক উৎস আমরা আগেই পড়ে নিয়েছি। তাহলে যখন আমরা ব্যতিচার পড়বো, স্থায়ী ব্যতিচার হতে গেলে প্রথমে দুটো আলোক উৎসকে কি হতে হবে, সুসংগত আলোক উৎস হতে হবে, ঠিক আছে। ওরই নিচে লেখা আছে লাল কালারের বক্সে যে দুটি একই রকম বাতি মানে আলোক উৎস সুসংগত উৎস না হওয়ায় ব্যতিচার ঝালো সৃষ্টি করতে পারে না। মানে মানে আমি এখানে বলবো যে দুটো বাল্ব, তোদেরকে তো আমি বললাম যে এখনই
যে আমি দুটো স্লিট নিয়েছি, এখানে আলো অন্ধকার হয়েছে, তাহলে এবার কেউ ধরো বাড়ি গিয়ে বলবে যে স্যার বলেছে একবার চেক করে দেখি, দুটো বাল্ব জ্বালিয়ে হাতে দেওয়ালে আলো অন্ধকার পড়ছে কিনা, কোনোদিনই হবে না, পুরোটাই আলো। কেন কি দুটো বাল্ব সুসংগত আলোকউৎস নয়। ঠিক আছে, অনেক আলোক রশ্মি ওখান থেকে যাবে। ঠিক আছে, একটা বাল্ব জ্বালালেও পুরো ঘর আলো হবে, দুটো জ্বালালেও হবে, ওখানে কিন্তু কোনো ব্যতিচার ঝালর হবে না। হতে গেলে কি করতে হবে, প্রথমে দুটো আলোক উৎসকে সুসংগত হতে হবে। কেন কি এখানে আমি বাল্ব নিয়ে করলে বাল্ব দুটো কিন্তু প্রথম কথা সুসংগত আলোক উৎস নয়। প্রথমে তো দেখতেই পাচ্ছি, বলবি যে আমি সাদা আলো নিয়েছি, বহুবর্ণীয় নিয়েছি, আমি নীল আলো নেব, নিলেও আলোক উৎস অনেক সাইজ বড় হয়ে যাচ্ছে। আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পারিজন রেখে স্লিটের ছিদ্র করতে হবে। এত বড় বাল্ব, সে তো এমনিতেই বড় সাইজ হচ্ছে, ওখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখাবেই না। প্রথম কথা ছিদ্রকে অনেক ছোট করতে হবে এবং সেখান থেকে এক বর্ণে আলোক রশ্মি পাঠাতে হবে। বাল্ব তো তার থেকে অনেক গুণে বড় সাইজ। ঠিক আছে, বেশ। হ্যাঁ, সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি এগুলো পরে আসবো। এরপরে আমরা লিখবো কি, ঠিক আছে এতটা হলো। চলো এরপরে কি, এখানে একবার, হ্যাঁ, ওয়েভ ইকুয়েশন, তরঙ্গের সমীকরণ একবার বলতে হবে। ঠিক আছে, দেখো ব্যতিচার হওয়ার জন্য বলেছি, ব্যতিচার হওয়ার জন্য কি করতে হবে না, হ্যাঁ, ব্যতিচার হওয়ার জন্য দুটো উৎসকে সুসংগত হতে হচ্ছে প্রথম। এবার আমরা আসবো যে ব্যতিচার অ্যাকচুয়ালি কি। দেখ, কেন কেন ব্যতিচার হতে গেলে দুজনের কম্পাঙ্ককে সেম নিতে হচ্ছে সেটা একবার বলছি। ব্যতিচার হতে গেলে কি দরকার যে দুজনকে সেম কম্পাঙ্ক নেওয়া। দেখ ধরো আমি বললাম এই একটা তরঙ্গ, এর আমি ধরে নিচ্ছি যে এর যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড অপরজনের সঙ্গে সেম হতে হবে। না হলে দেখ, কম্পাঙ্ক যদি সেম না হয়, দেখা গেল কেউ এই সময়ে একটা করছে, ধরো কেউ হচ্ছে কম সময়ে, মানে হয়ে যাচ্ছে অসিলেশন, তো দুজনে কি হবে, ওভারল্যাপ করতে পারবে না। ওভারল্যাপ করতে পারবে না বলতে কি, মানে যে দুজনের যে শক্তি যে একসঙ্গে মানে মিলবে, সেটা কিন্তু দুজনের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, তোদেরকে একবার বলা হয়েছিল না যে এলসিআর রেজোনেন্সের বেলায় দোলনা দিয়ে উদাহরণ বলেছিলাম। আচ্ছা দরজাটা বন্ধ করে দে। ঠিক আছে, দোলনা যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে রেজোনেন্স ছিল। রেজোনেন্সের বেলায় আমি বলেছিলাম যে একটা বাচ্চা ছেলে দোলনায় দুলছে, সেই যে দোলনায় দুলছে, সেই দোলনাটা দোলানোর সময় কি রকম হয়, একবার আমি দুলিয়ে দিলাম, ও আসবে, আবার আমি ঠেলবো, তাই না? মানে কি ওর এই যে আসার সময় একবার, আর আমার এই যে ধাক্কা দেওয়ার সময়, দুটোকে ম্যাচ করতে হবে। যদি এরকম হয়, ধরো সে আসেইনি, তার আগে ধাক্কা দিয়ে দিলাম, অথবা যাচ্ছে তারপরে ধাক্কা দিলাম, তাহলে কি হবে, ম্যাচ করবে না। তার মানে কি, যত রকমের রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সও কিন্তু কি হচ্ছে, এক প্রকার ওভারল্যাপ। রেজোনেন্সও এক প্রকার ওভারল্যাপ হচ্ছে দুটো তরঙ্গের। সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করাই। ঠিক আছে, যেমন আমরা রেডিও যে চ্যানেল ধরি, সেক্ষেত্রে নব ঘুরিয়ে ঘুরিয়ে কি করি, ওখানে এলসিআর সার্কিট আছে, নব ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কি করি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ওখান থেকে যে সঞ্চার হচ্ছে যে চ্যানেল, তার সঙ্গে ম্যাচ করাই। তাহলে এখানে কম্পাঙ্ক ম্যাচ হলে কি হবে, কম্পাঙ্ক ম্যাচ হলে যদি দেখা গেল অ্যামপ্লিটিউড যদি কারোর দেখ এরকম থাকে, দেখা গেল যে এটাও এরকম, তাহলে কি হবে, দেখ এর যে বিস্তার আছে, দেখা গেল এটা কত 5 সেমি, এর আছে কত 2 সেমি। তাহলে দেখ এখানে কি হয়েছে, যখন ওভারল্যাপ হয়েছে তখন এর তরঙ্গ শীর্ষ একসঙ্গে পড়ছে, আর এর তরঙ্গপাত একসঙ্গে পড়ছে। মানে এটা যখন দুজন ওভারল্যাপ হবে তখন কি হবে, অ্যামপ্লিটিউড কি হচ্ছে দেখ বেড়ে যাচ্ছে, মানে 5 2 7 ওপরে, নিচে 7। বোঝা গেল? এ হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা কিন্তু সমদশায় পড়েছে। কিরকম পড়েছে, সমদশায়। মানে এ যখন হাইতে যাচ্ছে, এও হাই, এ যখন লোতে যাচ্ছে, এও লোতে যাচ্ছে, মানে কি দুজন
সমদশায় যদি উপরিপাতিত হয় তাহলে সেক্ষেত্রে তাদের বিস্তার বেড়ে যাচ্ছে, মানে কি হবে, তীব্রতাও বেড়ে যাবে, ওটা হবে কি গঠনমূলক ব্যতিচার। তাহলে গঠনমূলক ব্যতিচারে কি হচ্ছে, অ্যামপ্লিটিউড বেড়ে যাচ্ছে। যদি এটা উল্টো হতো, কিরকম, একটা তরঙ্গ এরকম আছে, এরকম হচ্ছে অসিলেশন, আর একটা ঠিক এর উল্টো, তখন কি হবে, দেখা গেল এটা 5, এটা 2, তখন কি হবে না 5 ওপরে, তাহলে ওপরের দিকে 3 থেকে যাবে, এরকম হবে, কমে যাবে কিছুটা, 3 ওপরে নিচে 3, এ হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। যদি দুজনের অ্যামপ্লিটিউড সেম সেম নিয়ে নিই তখন কি হবে, পুরোপুরি ভাবে জিরো হয়ে যাবে, মানে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। এই জন্য স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে আমরা চাইছি যে যেখানে অন্ধকার হবে সেখানে পুরো অন্ধকার হোক। এই জন্য দুটো আলোক তরঙ্গকে ওখানে অ্যামপ্লিটিউড কি নেব, সেম নেব। তাহলে যখন বাড়বে তখন হবে কত, 2a, কেন কি এরও এ তারও এ, দেখা গেল আমি এরকম নিয়েছি, এরও এ এরও এ, তাহলে যখন বাড়বে কত হবে, দুজন যোগ হবে 2a, অ্যামপ্লিটিউড ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এর এ নি এরও এ নি, যখন অপোজিট দিকে মানে হচ্ছে কি বিপরীত দশায় মিলছে, তখন কিন্তু আর কিছুই থাকবে না, তখন অ্যামপ্লিটিউড জিরো, মানে অন্ধকার হয়ে যাবে পুরো। আমি ব্যতিচার ঝালর গঠন করতে যাচ্ছি ক্লিয়ার, যেখানে আলো হবে তো পুরো আলো, যেখানে অন্ধকার হবে তো পুরো অন্ধকার। পুরো অন্ধকার করার জন্য দুটোর হচ্ছে বিস্তার সেম নিতে হবে, যাতে করে যখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। বোঝা গেল কিনা বল? হ্যাঁ, এটা বলতে হলো। তাহলে গঠনমূলক ব্যতিচার হচ্ছে কি, যখন সমদশায় উপরিপাতিত হচ্ছে। আর ধ্বংসাত্মক ব্যতিচার কখন হচ্ছে, যখন বিপরীত দশায় যখন উপরিপাতিত হচ্ছে। এবারে দশা পার্থক্যের সঙ্গে পথ পার্থক্য এবং সময়, এই সমস্ত জিনিস আমরা দেখব, যে একটা তরঙ্গ ফরওয়ার্ড শিফট হলে কি হবে, ব্যাকওয়ার্ড শিফট হলে কি হবে, কিছুটা জিনিস আমরা পরিবর্তী প্রবাহতে পড়েছিলাম, যে দশা কত কোণে এগিয়ে আছে কত কোণে পিছিয়ে আছে। তবে এখানে আমাদের কিন্তু ইকুয়েশন হিসাবে আসবে, ওখানে যেমন 3টে কেস ছিল, 90-তে এগিয়ে কি 90-তে পিছিয়ে, এরকম পড়েছিলাম। এখানে আমরা প্রথমে দেখছি, দেখ ধরে আমি বললাম এটা কার গ্রাফ, ব্যাস বলবি সাইন না কসের, এই গ্রাফটা কার, এটা সাইনেরই গ্রাফ, ঠিক আছে, এটা সাইনের গ্রাফ। বেশ, আমি না 3বার গ্রাফ টানছি, টেনে দেখাচ্ছি যে একবার সময় দিয়ে, একবার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, আর একবার হচ্ছে এক মিনিট, একে নিয়ে 3টে নিচ্ছি এখানে। প্রথমে দেখ, আমি বললাম যে একটা পূর্ণ তরঙ্গ কোথায় পর্যন্ত হচ্ছে, এই যে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি পূর্ণ তরঙ্গ, হ্যাঁ কি না, পূর্ণ তরঙ্গ। আচ্ছা, আমি যদি সময় বলি, সময়, তো এখানে দেখ একবার পূর্ণ দোলন হতে যে সময় লাগছে যেটা, সেটা আমি যদি বলি টি পর্যায়কাল, তাহলে এখানে হবে কি টি। এবার দেখ টি কে কিরকম ভাগ করছি, এখানে একটা, তো দেখ 4 ভাগ হয়ে যাবে না, তো এখানে লিখবো কত, টি কে 4 ভাগ করছি, তাহলে এটা হবে কত, টি/4, এটা হবে কত, 2t/4, মানে অ্যাকচুয়ালি টি/2, 2t/4 মানে টি/2, তারপরে হবে কত, 3t/4, তারপরে হবে 4t/4 মানে টি। প্রথমে এটা লেখ, তারপরে, তাহলে সব একসঙ্গে হয়ে যাবে। প্রথমে এটুকু লেখ, এটা হলো টি, আরেকটা লিখে দিচ্ছি ল্যামডা, পুরোটা হলে কি হবে, ল্যামডা, পুরোটা হলে হবে ল্যামডা। তাহলে এখানেও সেম আসবে λ/4, এটা হবে কত, 2λ/4, এটা হবে কত, 3λ/4, 3λ/4, তাহলে λ/4 করে যাচ্ছে সময়ের হিসাবে। যদি কোণ হিসাবে বলি, কোণের হিসাবে, দেখ সময় ঠিক আছে, সময়ের সাথে আমি তরঙ্গ দৈর্ঘ্যেরও বলেছি, মানে আমি কি বলতে পারি যে সময়ের হিসাবে যদি ক্যালকুলেট হয়, আমি কি বলবো, যে ল্যামডা পথের জন্য কত সময় লাগবে, টি,
আচ্ছা, কোণের হিসাবে যদি বলি, ক্লাস 11-এ সেই এরকম পড়েছিল না যে একটা বৃত্তপথে একটা কণা ঘুরছে, তার যে সেই লম্ব পাদবিন্দুর যে সরণ, সেটা সরল দোলক গতি হচ্ছিল। তাহলে বল, এই বরাবর, মানে আমি দেখাচ্ছি, এই বৃত্ত এরকম ছিল, এটা ছিল, ধরো কণাটা এখান থেকে শুরু করেছে যাত্রা, এখান থেকে গেলে কি হবে, কণা যখন এখানে আছে তার লম্ব পাদবিন্দু এখানে, কণা যখন এখানে আছে তার লম্ব পাদবিন্দু এখানে, কণা যখন এখানে আছে তার লম্ব পাদবিন্দু এখানে, এই করতে করতে কণা যখন এখান থেকে এখানে চলে এলো, লম্ব পাদবিন্দু এখান থেকে এখানে চলে এলো। ক্লিয়ার? তারপরে আবার যখন কণা এখান থেকে ঘুরে এখানে আসবে, তখন লম্ব পাদবিন্দু এখানে চলে আসবে। মানে কণাটা বৃত্তপথে একবার ঘুরলে তার লম্ব পাদবিন্দু একবার এরকম হবে, মানে এসএইচএম হবে একবার। বল, একবার বৃত্তপথে ঘুরে যাচ্ছে মানে কত কোণ ঘুরছে, 2 পাই, 2 পাই রেডিয়ান। তাহলে একই রকম ভাবে কোণ কি রকম নেবো, এখানে 2 পাই, পুরোটা কত হবে, 2 পাই, এখানে কি লিখবো, 2 পাই। আচ্ছা, 2 পাই কে 4 ভাগ করলে কত হবে, পাই/2, 2 পাই/4 করে দেখ, 2 পাই/4 মানে হচ্ছে কত, পাই/2। তাহলে একটা কোণ এখানে কত হবে, প্রথমে আসবে কত, পাই/2, তারপরে কত আসবে, 2 পাই/2, 2 পাই/2, তারপরে আসবে কত, 3 পাই/2, 3 পাই/2। তাহলে সময়ের হিসাবে হচ্ছে টি, তাকে 4 ভাগ করেছি, টি/4, পরেরটা 2t/4, 3t/4, 4t/4 মানে টি। আর ল্যামডা যদি বলি তাহলে কত হচ্ছে, λ/4, 2λ/4, 3λ/4, এরকম। ক্লিয়ার? এরপরে হেডিং লিখবি, পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক। পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক, এটা কিন্তু খুব ভালো করে দেখবি। পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক, হেডিং লেখ, পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক। দেখ, দশা পার্থক্য মানে কি, কোণ। এই যে আমরা লিখছি না, ধরো আমি লিখছি y সমান a sin ওমেগা টি প্লাস কি মাইনাস কে এক্স, এরকম টাইপের সমীকরণ হয়েছিল না, এরকম টাইপের প্লাস কে এক্স বা মাইনাস কে এক্স, অথবা y সমান a sin কে এক্স মাইনাস ওমেগা টি, যাই হোক। হ্যাঁ, এগুলো আসছি। তার আগে আমি দশা মানে কি বলছে, এর ভেতরে যে কোণ আছে, সাইনের ভেতরে যা আছে ওটাই ওর দশা। ক্লিয়ার? হ্যাঁ, প্রাথমিক দশা মানে কি, টি এর মান 0 বসিয়ে দিলে যেটা আসবে। এবারে কথা হচ্ছে যে এই যে যে কোণ, এই যে কোণ বলছি, এটাই কিন্তু দশা। তাহলে বল, কোণ দেখে বল, 2, আচ্ছা, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হচ্ছে, 2 পাই। তাহলে আমি লিখবো যে কি কি লিখেছি, হ্যাঁ, প্রথমে আমি লিখছি যে 2 পাই দশা পার্থক্যের জন্য, 2 পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য, পথ পার্থক্য সমান ল্যামডা। ঠিক আছে, পথ পার্থক্য সমান ল্যামডা। ঠিক আছে, 2 পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য তো হচ্ছে ল্যামডা। ওকে, এক মিনিট, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে আছে যে তরঙ্গ আসবে, তারপরে ঠিক আছে গঠনমূলকের ইকুয়েশন আসবে, আর হয়েছে। আচ্ছা, 2 পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত হচ্ছে, ল্যামডা। আমাদের কোশ্চেনে বেশিরভাগ কি দেওয়া থাকবে, পথ পার্থক্য দেওয়া থাকবে, সেখান থেকে দশা পার্থক্য বার করতে হবে বেশিরভাগ কোশ্চেনে। কেন কি, দেখ, ওই যে দুটো স্লিট ছিল না, দুটো স্লিট ছিল, তো এ কতটা যাচ্ছে, এ কতটা যাচ্ছে, এখান থেকে পথ পার্থক্য আসবে, পথ পার্থক্য থেকে দশা পার্থক্য লিখতে হবে, করে সেখান থেকে কন্ডিশন আসবে। তাহলে বল, আমি লিখবো কি, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হচ্ছে, 2 পাই, একক পথ পার্থক্যের জন্য কত হবে, 2 পাই/ল্যামডা। তাহলে যদি আমি বলি ডেল্টা এক্স, ডেল্টা এক্স পথ পার্থক্যের জন্য, পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে, 2 পাই/ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এটাকে আমরা ডেল্টা ফাই বলে দিয়েছি। তাহলে ডেল্টা ফাই,
এটা হচ্ছে কি দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। ঠিক আছে, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্স লিখতে পারিস, এক্স লিখতে পারিস, কোনো সমস্যা নেই। ডেল্টা এক্স লেখা যেতে পারে, এক্সও লেখা যেতে পারে। এইটাকে কোথাও কোথাও আমরা কি লিখি, কে লিখি। কে কে হচ্ছে কি কৌণিক তরঙ্গ সংখ্যা। কে হচ্ছে কি কৌণিক তরঙ্গ সংখ্যা। ক্লিয়ার? কে হচ্ছে কৌণিক তরঙ্গ সংখ্যা বা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। তো এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান কে এক্সও লেখা যেতে পারে। আমি যদি ডেল্টা ডেল্টা না লিখি তাহলে ফাই সমান কে এক্স। কে হচ্ছে কি কৌণিক তরঙ্গ সংখ্যা। কৌণিক তরঙ্গ সংখ্যা মানে 2 পাই বাই ল্যামডা, মানে 2 পাইকে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে কি কৌণিক তরঙ্গ সংখ্যা। বেশ, হ্যাঁ। তো এখানে যে কে এক্স ছিল ওমেগা টি প্লাস কে এক্স, এই কেটা তাহলে কি 2 পাই বাই ল্যামডা। এই কেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এবারে আসছে কি কি জিনিস হচ্ছে দেখ, এটাকে যদি আমি দেখি, এই ইকুয়েশন দেখে কি বোঝা যাচ্ছে, কণাটা কোন অক্ষ বরাবর কোন অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর। আর তরঙ্গ যাচ্ছে কোন অক্ষ বরাবর, এক্স এক্স বরাবর। তবে প্লাস হবে কি মাইনাস হবে তা আমরা কোনটা দেখবো, এই যে এখানে যদি প্লাস থাকে তাহলে তরঙ্গটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, যদি এখানে মাইনাস থাকে তাহলে তরঙ্গটা পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। বেশ, তাহলে আমি লিখে দেবো কি, এটা হচ্ছে কি এরকম টাইপের, এখানে মাইনাস করে দিই। এইখানে y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স যদি লিখি তাহলে কি হবে, এরকম টাইপের কিছু হচ্ছে, হয়েছে এরকম করে পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, কণার গতি হচ্ছে। ও ঠিক আছে, কিন্তু দেখ আমি ধরো এরকম বলছি, প্রথমে দেখ এটা এর ইকুয়েশন কি হবে, y সমান a sin শুধু ওমেগা টি, y সমান a sin ওমেগা টি শুধু, মানে শুধু সাইন থিটা। অ্যাকচুয়ালি এর গ্রাফ অন্য কিছু হবে, পজিটিভ মানে কিছুটা এদিকে হবে, মানে শিফটেড হবে। শিফটেড আমি বলিনি বলে এরকম এঁকে দিয়েছি, শিফটেড এখন বলছি। দেখ এ সাইন ওমেগা টি মানে কি শুধু সাইনের যে গ্রাফ সেটা এরকম হচ্ছে। এবার আমি বললাম যে এটা আমি না কিছুটা মানে এই পুরোটাকে ধরে সরিয়ে দিচ্ছি এরকম করে ডান দিকে। কোন দিকে সরিয়ে দিচ্ছি, ডান দিকে। বল এটাকে যদি ধরে ডান দিকে সরিয়ে দিই কিরকম দেখতে লাগবে, এরকম, নাকি না? মানে আমি কোন দিকে সরিয়েছি, পজিটিভ এক্স বরাবর। আমি ধরো বললাম আমি সরিয়েছি কত না ল্যামডা, ল্যামডা বাই 3 আমি ডান দিকে সরিয়ে দিয়েছি। এখন ইকুয়েশন কি লিখবো ভালো করে শোন। আগে ছিল এ সাইন ওমেগা টি, এটা মানে শুধু সাইনের যেমন গ্রাফ হয়। এবার আমি কি করেছি, একে আমি ধরে কি করেছি, ধনাত্মক এক্স অক্ষের দিকে কতটা টেনে দিয়েছি, ল্যামডা বাই 3, মানে আমি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে শিফট করেছি। তাহলে এখন ইকুয়েশন কি আসবে জানিস, এর ইকুয়েশন আসবে y সমান a sin ওমেগা টি প্লাস ফাই। ফাইটা কত আমাকে ক্যালকুলেট করতে হবে, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে। কেন প্লাস হবে, কেন প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে। ডান দিকে দেখ পজিটিভ এক্স অক্ষের দিকে সরাচ্ছি মানে মাইনাস হবে এখানে, ঠিক আছে। পজিটিভ এক্স অক্ষের দিকে সরাচ্ছি মানে হবে কি মাইনাস। কেন মাইনাস হবে তার আবার আছে অনেক ডিটেলসে, ঠিক আছে। তবে এইটুকু জানতে পারিস যে আগে যখন টি সমান 0 ছিল এখানে 0 ছিল, যেই আগে সরিয়ে দিয়েছি টি সমান 0 করলে কিন্তু এখানে নেগেটিভে মান পাওয়া যাচ্ছে, এখানে একটা মাইনাস আসবে, এখান থেকেও ধরতে পারিস। এবার দেখ ফাই বার করবো কি করে, এখান থেকে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত, 2 পাই। তাহলে একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত, 2 পাই বাই ল্যামডা। এখানে কত পথ পার্থক্য করেছি, ল্যামডা বাই 3। তাহলে কত হবে এটা, না হয়ে যাবে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, এখানে হয়ে যাবে 2 পাই বাই 3। তাহলে এটা কি দাঁড়িয়ে যাবে পুরো ইকুয়েশন, এ সাইন ওমেগা টি
এ সাইন ওমেগা টি মাইনাস 2π/3। বোঝা গেল? কে দশাগুণে পিছিয়ে আছে? কে দশাকোণে পিছিয়ে আছে, আগেরটা না পরেরটা? কি করে বুঝবো? পরেরটা দশাকোণে পিছিয়ে আছে। কি করে বুঝবো? এখান থেকে চলতে শুরু করলে আগে কার মানে হচ্ছে ম্যাক্সিমাম আসছে, প্রথমটা এগিয়ে আছে, পরেরটা পিছিয়ে আছে। দেখ, সহজ বোঝার উপায় কি হচ্ছে, একটা তরঙ্গ হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। কে এগিয়ে আছে কি করে বুঝবো? না, এখান থেকে চলতে শুরু করলে যার ম্যাক্সিমাম আগে পেয়ে যাচ্ছি সে এগিয়ে আছে, ঠিক আছে? পিছিয়ে আছে, দেখ ওই জন্য এর ইকুয়েশন দেখ, এর কি ছিল ওমেগা টি, শুধু এর কি আছে ওমেগা টি মাইনাস 2π/3, পিছিয়ে আছে না দশা পার্থক্য। এর থেকে কত দশাগুণে পিছিয়ে আছে? মাইনাস 2π/3। ঠিক আছে, হলো, বেশ। পথ পার্থক্য, দশা পার্থক্য হয়েছে। এবার আমরা আসবো যে ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত। হেডিং আসবে কি লাস্ট, এটা ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত। এটা হয়ে গেলে পরের দিন আমরা তরঙ্গ মুখ মানে ওয়েভ ফ্রন্ট, হাইগেনস প্রিন্সিপাল, দুটো বড় বড় প্রমাণ আছে, তার মধ্যে একটা আমরা পুরো প্রপার লিখবো, আর একটা লিখবো না, কেন কি পরের আগের বছর পড়ে গেছে, অল্টারনেটিভ করে করে পড়ে। 3 নাম্বার প্রতিফলন প্রতিসরণ, দুটো বড় বড় প্রমাণ। তারপরে আলো চ্যাপ্টারে আর কোনো বড় প্রমাণ নেই, ইভেন লাস্ট পর্যন্ত আর কোনো বড় ডেরিভেশনই নেই বইয়ের লাস্ট পর্যন্ত, ঠিক আছে? যা আছে ছোট ছোট। হ্যাঁ, লেখ, হেডিং লিখবি গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, এই শর্তগুলো বই থেকে রিডিং দিবি না, বলে দিচ্ছি প্রথম থেকে, কেন কি প্লাস মাইনাস করে করে বহুত জায়গায় আছে, লাস্টে গিয়ে কনফিউশন হয়ে যাবে। যেটা খাতায় লিখছে ওটাই দেখবে। গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। আমি এদিকে লিখছি গঠনমূলক, গঠনমূলক ব্যতিচার, আর এদিকে লিখছি ধ্বংসাত্মক ব্যতিচার। হ্যাঁ, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। প্রথম কথা, আমি এখনো কিন্তু ব্যতিচারের সংজ্ঞাই আসিনি, কিন্তু বলেছি ব্যতিচার কি হয়েছে, ব্যতিচারের প্রপার সংজ্ঞা আসবে, স্থায়ী ব্যতিচারের শর্ত আসবে, ক্যালকুলেশনও আসবে। তার আগে আমরা দেখে নেবো যে ধ্বংসাত্মক কখন হচ্ছে, গঠনমূলক কখন হচ্ছে। সোজা কথা, দেখ কি বলছি, দুটো তরঙ্গ লিখবি না এখন, দুটো তরঙ্গ, এই একটা হচ্ছে, এখানে ছবি আঁকবি না কিন্তু, এই একটা তরঙ্গ হচ্ছে এরকম আছে, আর একটা তরঙ্গ যদি সমদশায় এর উপরে উপরিপাতিত হয়, তাহলে কি বলবো যে ধরো এর 5 অ্যামপ্লিটিউড, এরও 5, তাহলে ওভারল্যাপ হলে কি হবে, 10-10 করে হবে। একটু আগে বলেছিলাম 10-10 করে হচ্ছে, এটা গঠনমূলক, 10-10 করে হচ্ছে, এটা একটু আগে দেখিয়েছিলাম। এবারে কথা হচ্ছে, দেখ এখানে দশা পার্থক্য কত, দুজনের 0, সমদশায়। এ যখন ম্যাক্সিমা হয়েছে এও ম্যাক্সিমা, এ যখন মিনিমা এও তখন মিনিমা, সমদশায় আছে, সমদশায় আছে মানে দশা পার্থক্য 0। আচ্ছা, পথ পার্থক্য, দুজনেরই একই রকম ভাবে যাচ্ছে পথ পার্থক্য, ঠিক না? আচ্ছা দেখ, আমি না কি করলাম, একে ধরে কি করেছি, 10 এতটা টেনে দিয়েছি, কি রকম দেখতে লাগবে এখন তাহলে, এইখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, যখন আমি একে টেনে দিয়েছি, এর ব্যাক সাইড তো এরকম হয়ে যাবে না, মানে মানে যখন আমি একে, আচ্ছা প্রথমে এখানে ছিল, আমি টেনেছি কতটা, ল্যামডা, কতটা টেনেছি, ল্যামডা, ল্যামডা টানলে পরেরটাও তো সেম সেম ওভারল্যাপ হয়ে যাচ্ছে না। তার মানে প্রথমে পথ পার্থক্য কত ছিল, যখন শুধু এটা ছিল 0, তারপরে যখন ল্যামডা টেনেছি তখন পথ পার্থক্য কত, ল্যামডা। আচ্ছা, যদি আমি
এই পুরোটা টেনে দিই এতটা, তাহলে 2 ল্যামডা টেনেছি, তাহলে এখন পথ পার্থক্য কত? 2 ল্যামডা। তাতেও কিন্তু সমানভাবে মানে একই দশায় পড়ছে। তার মানে গঠনমূলকের জন্য পথ পার্থক্য কত হচ্ছে? পথ পার্থক্য হচ্ছে 0 হতে পারে, মানে কোনো পথ পার্থক্য নেই, প্রথমে একই রকম আছে। ল্যামডা হতে পারে, মানে বাস একটা পূর্ণ তরঙ্গকে টেনেছি। 2 ল্যামডা হতে পারে, 3 ল্যামডা হতে পারে, মানে আমি লিখতে পারি n ল্যামডা। একে আমরা ফর্মুলা ঠিকভাবে মনে রাখার জন্য কি লিখি, যে আমি তো এরকমও লিখতে পারি যে 2 ল্যামডা বাই 2, 4 ল্যামডা বাই 2, 6 ল্যামডা বাই 2 লেখা যায়, লেখা যায়। মানে আমি এখানে লিখতে পারি কি 2n ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর কি হবে? জোড় গুণিতক, যুগ্ম গুণিতক হবে। মানে পথ পার্থক্য কি হওয়া উচিত? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। ধ্বংসাত্মকের বেলা কি আসবে? পথ পার্থক্য, পথ পার্থক্য আসবে, পথ পার্থক্য আসবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। দেখ কিরকম হচ্ছে, এটা ছিল, আমি বললাম না এর না হাফ আমি টানবো, কিরকম দেখ, এইটাকে জাস্ট এদিকে টেনেছি, এইটাকে এতটুকু টেনেছি, কি হবে দেখ, এ আসবে এখানে আর এ যাবে নিচে, দেখ উল্টো হয়ে গেছে, এতটা টেনেছি উল্টো হয়ে গেছে না, দেখ এর নিচের দিক আর এর ওপরের দিক উল্টো হয়ে পড়ছে, তাহলে এটা হয়ে যাবে কি ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এখানে কি হবে? পথ পার্থক্য কি করব? কতটা টেনেছি বল? ল্যামডা বাই 2। তারপরের বার কতটা টানবো? 3 ল্যামডা বাই 2। বোঝা গেল? প্রথমবারে কত টানবো? ল্যামডা বাই 2। তারপরে কত আসবে? 3 ল্যামডা বাই 2। তারপরে কত আসবে? 5 ল্যামডা বাই 2। তারপরে কত আসবে? 7 ল্যামডা বাই 2, এরকম করে আসবে। বিজোড়। আচ্ছা বিজোড়কে কিভাবে লেখা যায়? বিজোড়কে কিভাবে লেখা যায়? দেখ 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। আচ্ছা কেউ বলবে 2n প্লাস 1 ল্যামডা বাই 2 আমরা গণিতে করেছি, কোনটা লিখবো? বইতে দু রকমের আছে, বইতে আশা করি প্লাস আছে, কিন্তু প্লাস করলে কি সমস্যা দেখ, আমি দেখাচ্ছি দুটোকে। 2n প্লাস 1 ল্যামডা বাই 2। আচ্ছা তুই বল, প্রথম ধ্বংসাত্মক ব্যতিচার কোথায় হওয়া উচিত? ল্যামডা বাই 2 তে। দ্বিতীয়তে কি হওয়া উচিত? 3 ল্যামডা বাই 2 তে। তোকে ধরো অঙ্ক দিল প্রথম ধ্বংসাত্মক ব্যতিচার, মানে প্রথম হচ্ছে কি মিনিমা, ফার্স্ট মিনিমা। তুই যদি এই ফর্মুলাতে যাস, তুই বলবি কি প্রথম n সমান 1, বসা কত হচ্ছে দেখ 2 প্লাস 1 ল্যামডা বাই 2, দেখ 3 ল্যামডা বাই 2 চলে এসছে। এটা তো প্রথমই নয়, এটা তৃতীয়। তাহলে এখানে প্রথম পেতে গেলে কি করতে হবে? n এর মান 0 বসাতে হবে। তোকে ধরো অঙ্ক দিল পরীক্ষাতে যে তৃতীয় মিনিমা বার করতে হবে, তৃতীয় অবম। তৃতীয় অবমের জন্য তুই যেই এখানে 3 বসাবি, উত্তরে চলে আসবে 7 ল্যামডা বাই 2। মানে তুই 3 বার করলি না, তুই বার করলি কি চতুর্থ। তার মানে এই ফর্মুলার হিসাবে তোকে যদি প্রথম অবম বার করতে বলে তোকে বসাতে হবে n এর মান 0, দ্বিতীয় অবম বসাতে বললে তোকে n এর মান 1। অত মনে থাকবে না পরীক্ষাতে, আমরা এই জন্য এটা ইউজ করবো। দেখ এখানে প্রথম অবম মানে n এর মান 1, বসা দেখ 2 মাইনাস 1 ল্যামডা বাই 2, মানে শুধু ল্যামডা বাই 2। দুটো ফর্মুলাই ঠিক, কিন্তু আমরা এটা নেব, ঠিক আছে? তাহলে কি হলো, কোনটা মনে রাখবো? লাস্ট ফাইনাল, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কি হবে? ল্যামডা বাই 2 এর জোড়, ল্যামডা বাই 2 এর বিজোড় ধ্বংসাত্মক। ক্লিয়ার? বেশ হলো। আচ্ছা আর আমি দেখ দশা পার্থক্যতে কি লিখবো? দশা পার্থক্যতে কি লিখবো দেখ, এটা ছিল না ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? 2 পাই। তাহলে তাহলে ল্যামডা বাই 2 পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? পাই। কি ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, ল্যামডা বাই 2 এর জন্য কত? পাই। তাহলে এখানে আমি লিখে দেবো কত? 2n ল্যামডা বাই 2 এর জন্য কত? পাই। আর এখানে কি লিখে দেবো? দশা পার্থক্য, দশা পার্থক্য কি লিখে দেবো? 2n মাইনাস 1 পাই। বোঝা গেল কি কি বললাম? এখানে
পদ পার্থক্যের বেলা মনে রাখবো λ/2, দশা পার্থক্যের বেলা মনে রাখবো পাই। মানে λ/2 আর পাই দিয়ে আমরা বোঝাচ্ছি। গঠনমূলক হলে জোড় জোড়, ধ্বংসাত্মক হলে বিজোড় বিজোড়। কি মনে রাখবো, কোনটাকে টার্ম মনে রাখবো? পদ পার্থক্যে মনে রাখবো λ/2 আর দশা পার্থক্যে মনে রাখবো পাই। পদ পার্থক্যে মনে রাখবো λ/2, দশা পার্থক্য মনে রাখবো পাই। পদ পার্থক্যে λ/2, দশা পার্থক্যে পাই। গঠনমূলক হলে জোড় 2n 2n, আর ধ্বংসাত্মক হলে বিজোড় 2n - 1 2n - 1। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমে n এর মান 0 আসতে পারে। এখানে প্রথমে n এর মান 0 আসতে পারে, মানে পদ পার্থক্য 0, দশা পার্থক্য 0, মানে সমদশায়। সমদশায় মানে দশা পার্থক্য 0 বলতে পারি। ঠিক আছে, এটা ছিল গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। মানে আমাদেরকে যখন দুটো তরঙ্গ দেওয়া থাকবে, যদি দেখে নিই যে কারোর মধ্যে দুটো তরঙ্গের মধ্যে পদ পার্থক্য, দুটো তরঙ্গের মধ্যে পদ পার্থক্য এসছে ধরো 3λ, তাহলে গঠনমূলক হবে না ধ্বংসাত্মক হবে? কি করে বুঝবো? λ/2 এর হিসাবে লেখ, তাহলে কত হবে? এটা হয়ে যাবে কত? 6λ/2। তাহলে λ/2 এর জোড় না বিজোড়? জোড়, মানে গঠনমূলক হবে। ঠিক আছে, ধরে আছে কত? 3λ/2, 3λ/2, এত λ/2 দেওয়াই আছে। λ/2 এর বিজোড় মানে ধ্বংসাত্মক। ঠিক আছে, বেশ, এই পর্যন্ত থাকবে। পরের দিন এখান থেকে আমরা কন্টিনিউ করব। ভালো করে দেখবি, ঠিক আছে।